সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আর আজ প্রবাসী মুখের 750তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সাথে আলোচনার জন্য আজ দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। স্টুডিওতে রয়েছেন ডক্টর আদনান পাভেল, যুক্তরাজ্যের প্রবাসী শিক্ষক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে এবং বাংলা ভিশনের সকল দর্শককে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবং আরেকজন অতিথি অনলাইনে সংযুক্ত রয়েছেন ব্যারিস্টার সৈয়দ রুম্মন, যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী। ব্যারিস্টার সৈয়দ রুম্মন, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা যুক্তরাজ্যের বিষয় নিয়ে কথা বলবো। যুক্তরাজ্যের সম্প্রতি একটি নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন। লন্ডনের বিভিন্ন কাউন্সিলের নির্বাচন হয়েছে। সেখানে কাউন্সিলর পদে অসংখ্য বাংলাদেশি, অর্থাৎ প্রায় 80 জনের মধ্যে বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তবে অনুষ্ঠানটি আমরা শুরু করব একটি দুঃখজনক সংবাদ দিয়ে। আমরা খুবই মর্মাহত হয়েছি সংবাদটি পেয়ে। সেটি হচ্ছে যে ওমানে আমাদের 4 জন বাংলাদেশি, তারা একটি গাড়ির মধ্যে তাদের লাশ পাওয়া গেছে। 4 জন বাংলাদেশি মারা গেছেন। তবে মারা গেছেন কী কারণে সেটি এখনও জানা যায়নি। আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং দুঃখ প্রকাশ করছি, এবং যারা শোকসন্তপ্ত পরিবার রয়েছেন তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন সেই আশা করছি। তাদের সবার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। 4 ভাই একই সাথে তারা মারা গেছেন। আর যেটি বলছিলাম যে আমরা যুক্তরাজ্যের বিষয় নিয়ে আলোচনা করব। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, আদনান পাভেল, যুক্তরাজ্যের যে স্থানীয় সরকার নির্বাচনটি হলো সেখানে আমরা দেখলাম অসংখ্য বাংলাদেশি, প্রায় 80 জনের মধ্যে বাংলাদেশি জয়লাভ করেছে কাউন্সিলর পদে। বিভিন্ন যে কাউন্সিল রয়েছে, বড় বলা হয় সেখানে। তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে, নির্বাচনটা কেমন হলো, এই বাংলাদেশের জয়লাভ করলো, সব মিলে যদি একটু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে আবারও আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আবারও বাংলা ভিশনের সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। যুক্তরাজ্যের ইংল্যান্ড এবং ওয়েলসে এবং অলসো স্কটিশ পার্লামেন্টারি ইলেকশন হয়েছে। ইংল্যান্ডের যে আপনার লোকাল কাউন্সিল ইলেকশন হয়েছে 7th of May, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বড় বড় শহর যেগুলো আছে এর মাঝে লন্ডন অন্যতম। সেখানে কিন্তু বাংলাদেশিরা যারা এথনিসিটি অনুযায়ী যারা বাংলাদেশি তারা এই ইলেকশনে খুব ভালো করেছে। এর মাঝে অনেকেই ইলেকশনে জিতেছে, অনেকে হয়তো বা সেকেন্ড হয়েছে, জিততে পারেনি। বাট আমরা দেখেছি যে এই পুরো ইলেকশনটাতেই কিন্তু বাংলাদেশিদের একটা বড় পার্টিসিপেশন ছিল, যেসব এলাকাগুলোতে বেশি বাংলাদেশিরা বসবাস করে। আমরা জানি যে লন্ডনের পূর্ব লন্ডনে, ইস্ট লন্ডনে কিন্তু একটা বড় বাংলাদেশি কমিউনিটি আছে। টাওয়ার হ্যামলেটস, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম, নিউহাম, এই এলাকাগুলোতে কিন্তু বাংলাদেশিদের একটা বড় কমিউনিটি বসবাস করে। এবং এই এলাকাগুলোতে আমরা দেখেছি যে এই যে লোকাল ইলেকশন হলো, শুধু লেবার পার্টি থেকে না, কনজারভেটিভ পার্টি থেকে, গ্রিন পার্টি থেকে, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু অনেক বাংলাদেশি দাঁড়িয়েছে। এর মাঝে অনেকেই কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে এবং ওনারা কাউন্সিলর হিসেবে ইলেক্টেড হয়েছে। এবং টাওয়ার হ্যামলেটসে কিন্তু আমরা জানি যে জনাব লুৎফর রহমান আবারও ইলেক্টেড হয়েছে। নিউহামে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম একজন বাংলাদেশি মেয়র, বাংলাদেশি এথনিসিটি, ব্রিটিশ বাংলাদেশি মেয়র কিন্তু উনি ইলেক্টেড হয়েছে। তো আমি মনে করি যে এই ইলেকশনে যে বাংলাদেশিদের লন্ডনের, পার্টিকুলারলি লন্ডনের লোকাল ইলেকশনটাতে যে বাংলাদেশিদের এরকম জয়কার, এটার একটা কিন্তু বাংলাদেশিদের যে পলিটিক্সে তাদের যে পার্টিসিপেশন, তাদের যে পলিটিক্সের ব্যাপারে তারা যে সবসময় কনসার্ন, তারা যে ভলান্টারিলি রাজনৈতিক ব্যাপারগুলো যে ওনারা খোঁজ খবর রাখে এবং ওনাদের এলাকাবাসীর লাইফটাকে আরও ইমপ্রুভ করার জন্য, লোকাল সার্ভিসটাকে আরও ইমপ্রুভ করার জন্য যে ওনারা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে ইনভলভ, আমার মনে হয় তারই একটা রিফ্লেকশন। জি, আদনান পাভেল, আপনার কাছে আসবো। আমি এখন ব্যারিস্টার সৈয়দ রুম্মান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা জয়লাভ করেছেন, আগে তো আমরা এরকম দেখি নাই যে এত বিপুল সংখ্যক বাংলাদেশি জয়লাভ করা অথবা নির্বাচনে অংশগ্রহণ করা। এই যে তারা নির্বাচনে অংশগ্রহণ করলো, জয়লাভ করলো, এর পেছনে আসলে কারণ কি? এটা কি রাজনৈতিক সচেতনতা নাকি কি কারণ? অসংখ্য ধন্যবাদ। আসলে এই বিষয়টা নিয়ে আমি আসলে চিন্তা করছিলাম যখন ডক্টর আদনান পাভেল এক্সপ্লেন করছিলেন আমাদের এত বিপুল সংখ্যক কাউন্সিলর এইবার নির্বাচিত হয়েছেন এবং তারা যে পলিটিক্যালি কনসার্ন। আসলে কথাটা ঠিক, পলিটিক্যালি আসলে কনসার্ন, পলিটিক্স নিয়ে বাংলাদেশিরা কনসার্ন, এবং তারা এর মাধ্যমে যে তারা পার্টিকুলার যে আপনার স্থানীয় সরকার যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু তারাই অংশগ্রহণ করেন যারা তাদের নেইবারহুডকে তারা পছন্দ করেন এবং নেইবারহুডের
যে আপনার ইস্যুসগুলো আছে সেগুলোকে তারা আপনার পজিটিভ ওয়েতে তারা ডিল করতে চান, এবং তাদের যে রেসিডেন্স আছে, লোকাল রেসিডেন্স, তাদের যে আপনার চাওয়া পাওয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলোকে তারা আসলে তারা ভূমিকায় তাদের কনসার্নের মধ্যে তারা নেন। তো এইটার পেছনে আসলে যে কারণ বাংলাদেশিদের যে উত্থানটা, আমরা অনেক সময় আসলে বলি যে প্রথম যখন বাংলাদেশি একজন এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত, তখন আমরা সাধুবাদ জানিয়েছিলাম এবং বলেছিলাম যে আরো আগেই হয়তো বাংলাদেশি বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আমাদের থাকার কথা। এখন কিন্তু আমাদের 3-4 জন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আছেন। তো এরপরে যখন আপনার প্রথমবারের মতো এক্সিকিউটিভ মেয়র হিসেবে যখন লুৎফুর রহমান উইন করলেন, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা বড় একটা প্রাপ্তি ছিল, এবং লুৎফুর রহমান এবার 4 বারের মতো নির্বাচিত হয়েছেন, এবং আমরা আরেকজন এক্সিকিউটিভ মেয়র একটা মেইন স্ট্রিম পার্টি থেকে পেয়েছি, ফরহাদ হোসেন নিউহাম থেকে। তো সেটি আমাদের জন্য অনেক বড় আসলে পাওয়া, এবং এগুলো কিন্তু আসলে বাংলাদেশি কমিউনিটি যে বাংলাদেশ ব্রিটিশ যে কালচার তার সাথে যে আসলে ইন্টিগ্রেট করেছে পুরোপুরি, তারই কিন্তু একটা রিফ্লেকশন। এবং এটি কিন্তু আসলে একদিনে হয়নি। আপনি যদি ধরেন যে আমাদের যে কারি ইন্ডাস্ট্রি, আজকে ব্রিটেনে এমন একটা অ্যাওয়ার্ড আছে যেটি হলো ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, সেখানে আসেন প্রাইম মিনিস্টার এসে অ্যাটেন্ড করেন, এবং সেটি কিন্তু একজন বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্যক্তি কিন্তু এটি শুরু করেছিল, এবং আরো কিছু মানুষ নিয়ে। তো এটি আসলে রিফ্লেক্ট করে যে বাংলাদেশিরা ব্রিটিশ জীবনধারায় তারা আসলে কনসার্ন, তারা যে শুধুমাত্র বাংলাদেশি যে তাদের আইডেন্টিটি সেটিকে যে তারা আসলে রিপ্রেজেন্ট করেন সেটি না কিন্তু, এবং তারা ব্রিটিশ ভ্যালুটাকে তারা যে মূল্যায়ন করেন সেটির একটা রিফ্লেকশন। এবং আপনি যদি দেখেন এখানে ডক্টর আদনান পাভেল আছেন, আমি যদি আমার ব্যক্তিগত, আপনারা জানেন যে ব্যক্তিগতভাবে যদি বলি যে আদনান পাভেলও কিন্তু একজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন উনার স্টুডেন্ট থাকা অবস্থায়, এবং এই ধরনের কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অনেক স্টুডেন্টরা আসে, বাংলাদেশ থেকে আসে, কিংবা এখানে তারা কিন্তু এই যে স্টুডেন্ট মুভমেন্ট যেটি আছে, স্টুডেন্ট পলিটিক্স, সেখানে তারা কিন্তু জয়েন করে, এবং সেগুলো কিন্তু আসলে যে সবসময় বাংলাদেশিদের তাদের নিজের যে দেশের যে আইডেন্টিটি আছে সেটিকে আপনার রিপ্রেজেন্ট করা, প্লাস ব্রিটিশ ভ্যালুর সাথে, এবং তারা পলিটিক্যালি তারা যে কনসার্ন সেই জিনিসগুলোকে তারা রিপ্রেজেন্ট করা, এইটা কিন্তু আসলে মজ্জাগত মনে হয় আসলে ব্যাপারটি। আপনি যদি দেখেন যে বাংলাদেশে যখন আপনি হাঁটবেন, একটা টি স্টলে বসবেন, সবাই কিন্তু পলিটিক্স নিয়ে কথা বলে, কিন্তু এইখানে যখন একজন বাংলাদেশি, এবারে 80 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পুরো, আমার মনে হয় পুরো ব্রিটেন জুড়ে, আদনান পাভেল হয়তো আমাকে কারেক্ট করতে পারবেন। তো এটি কিন্তু আমাদের বিশাল পাওয়া, এটি কিন্তু এটা প্রমাণ করে যে ব্রিটিশ ভ্যালুটাকে শুধুমাত্র যে তারা মূল্যায়ন করেন সেটিই নয়, এবং তাদের যে নিজস্ব যে একটি আইডেন্টিটি আছে, নৃতাত্ত্বিক যে একটি আইডেন্টিটি আছে বাংলাদেশ হিসেবে, সেটিকেও কিন্তু আসলে রিপ্রেজেন্ট করে। এবং এই কারণটা হলো যে বাংলাদেশিরা, বাংলাদেশি বংশোদ্ভূত কিংবা বাংলাদেশিরা সবাই কিন্তু মজ্জাগতভাবে তারা রাজনীতি পছন্দ করে, এবং তারা চায় যে টু বিকাম পিপলস পারসন এবং টু রিপ্রেজেন্ট পিপল ট্রুলি, এবং এটি কিন্তু হয়ে আসছে। বাংলাদেশিরা যখন পলিটিক্সে ইনভলভ হয়, তারা কিন্তু আসলে ট্রুলি রিপ্রেজেন্ট করে তাদের কমিউনিটিকে। জি, আদনান পাভেল, আপনি তো শুনছিলেন ব্যারিস্টার সৈয়দ রহমান বলছে যে নৃতাত্ত্বিক একটা পরিচিতি গড়ে ওঠার ক্ষেত্রে এই জয়গুলো কাজে লাগবে, অর্থাৎ মেইন স্ট্রিমে যে বাংলাদেশিরা রাজনীতি করছেন এবং এই যে কাউন্সিলের নির্বাচনে জয়লাভ করলেন অনেক বাংলাদেশি, তা আপনি আসলে কি মনে করেন যে এটা আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করার ক্ষেত্রে বা বাংলাদেশিদের নিজস্ব একটা আইডেন্টি তৈরি করার ক্ষেত্রে কতখানি প্রভাব রাখতে পারে? ধন্যবাদ। আমি আমার সাথে সম্মানিত প্যানেলিস্ট ব্যারিস্টার সৈয়দ রহমান যে কথাটা বলেছে সেটাকে রিএমফাসাইজ করে আমি আপনার প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে ইলেকশনের যে রেজাল্ট, এটা যে বাংলাদেশিদের ব্রিটেনের কালচার, কৃষ্টি কালচার, রাজনীতি, ব্রিটেনের ব্যবসা বাণিজ্য, সকল সেক্টরে যে বাঙালিরা ইন্টিগ্রেট করতে পেরেছে, বাঙালিরা ভালো করতে পেরেছে, তার কিন্তু একটা রিফ্লেকশন। বাঙালিরা যারা জিতেছে সেখানে তারা অনেকে ইন্ডিপেন্ডেন্ট দল থেকে জিতেছে, অনেকে কিন্তু
লেবার পার্টি, কনজারভেটিভ গ্রিন পার্টি থেকে জিতেছে, লিবারাল ডেমোক্রেট থেকে জিতেছে, এগুলো কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। এবং ব্যারিস্টার সৈয়দ রহমান বলছিল যে আপনার বেশ কিছু অ্যাওয়ার্ড যেটা চালু আছে ব্রিটেনে, সেগুলো কিন্তু ব্রিটিশ বাংলাদেশিরাই চালু করেছিল, যেটা কিনা এখন মেইন স্ট্রিম যে ব্রিটেনের যেসব আপনার ইম্পর্ট্যান্ট অ্যাওয়ার্ড সেরিমনি আছে সেগুলোতেও কিন্তু সেটা ইনক্লুডেড হয়েছে। আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটা তো একটা পজিটিভ মুভমেন্ট বলে আমি মনে করি। এবং ব্যারিস্টার সৈয়দ রহমান উনি নিজেও কিন্তু স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিল এবং ওনার কারণে কিন্তু অনেকেই ইন্সপায়ার্ড হয়েছে। উনি ইউনিভার্সিটির গভর্নিং বডিরও মেম্বার ছিল। তো অ্যাকচুয়ালি আমরা অনেকে কিন্তু ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। এবং আমার বিশ্বাস বর্তমানে ব্রিটেনের অনেক ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্র ইউনিয়ন, সেখানে কিন্তু আপনার বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ভালো করছে এবং তারা কিন্তু সেখান থেকে মেইন স্ট্রিম পলিটিক্সে কীভাবে ইনভলভ হতে পারে সেটার কিন্তু তাদের একটা চিন্তা চেতনা আছে, চেষ্টা করছে। এবং আমরা জানি যে ব্রিটিশ ডেমোক্রেসি, ব্রিটিশ পলিটিক্যাল সিস্টেমটা তো অনেক পুরাতন, অনেক অ্যাডভান্স। সেখান থেকে আমার বিশ্বাস যে আমাদের বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। আমার বিশ্বাস ব্রিটেনেরও অনেক কিছু শেখার আছে বাংলাদেশ থেকে, সাউথ এশিয়া থেকে, অন্যান্য দেশ থেকে। দিস ইজ এ টু ওয়ে ট্রাফিক, বাট ওভারঅল আমি মনে করি এটা পজিটিভ। এবং বাংলাদেশিরা কিন্তু ওয়ান্স এগেন ব্যারিস্টার সৈয়দ রহমান সাহেব যে ব্যাপারটা বলল, সেই ব্যাপারটাকে আমি আবার রিএমফেসাইজ করছি যে বাংলাদেশিরা কিন্তু এখন ব্রিটেনের একটা মেইন স্ট্রিম যে সেটা আপনার কৃষ্টি কালচার বলেন, সেটা আপনার রাজনীতি বলেন, সেটা আপনি অর্থনীতি বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ব্রিটিশ বাংলাদেশিরা কিন্তু ভালো করছে। আমরা জানি যে ব্রিটেন যখন ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার ছিল তখন কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা অনেকেই কিন্তু ব্রিটেনে মুভ করেছে। ওনারাও কিন্তু অনেক ভালো করছে, ওনাদের ছেলেমেয়েরাও কিন্তু অনেক ভালো ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কিন্তু পড়ালেখা করছে। এবং ব্রিটিশ বাংলাদেশিরা যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে এখন ব্রিটেনে আছে, ওনাদের ছেলেমেয়েরা কিন্তু আপনার অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করছে, ওনারা প্রফেশনালি অনেক ভালো করছে। বাবা মারা তাদের ছেলেমেয়েরা কিভাবে ভালো করবে, কোন ইউনিভার্সিটিতে পড়লে ভালো হবে, কোন সাবজেক্টটা পড়লে ভালো হবে, কোথায় চাকরি করলে ভালো হবে, এইসব ব্যাপারগুলোতে কিন্তু অনেক গুরুত্ব দিচ্ছে। এটা আমার কাছে মনে হয় যে ব্রিটেনে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিডর হিসেবে তারা কাজ করছে। কারণ আমরা যারা ব্রিটেনে থাকি, আমরা কিন্তু আমাদের নিজেদের দেশকে, আমাদের কৃষ্টি কালচারটাকে কিন্তু সেখানে রিপ্রেজেন্ট করি। আমার ব্যবহার, আমার অ্যাকশন, আমার অ্যাক্টিভিটিস, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ছি, আমি কি চাকরি করছি, আমি সেখানে কমিউনিটিতে আমার কি কন্ট্রিবিউশন, এইটার মাধ্যমেই কিন্তু আমার দেশকে, আমার এথনিসিটিটাকে কিন্তু ব্রিটিশ সিস্টেমটা কিন্তু আপনার ওনারা এটাকে চেষ্টা করবে এটাকে মার্ক করার যে এটা কেমন হচ্ছে। আই রিমেম্বার ভিভিডলি যখন ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির এমপি এবং ঋষি সুনাক যখন প্রাইম মিনিস্টার ছিল, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ব্রিটেনের হিস্ট্রিতে একজন উনি কিন্তু এথনিক মাইনরিটি ব্যাকগ্রাউন্ড থেকে উনি কিন্তু প্রাইম মিনিস্টার হয়েছিল। এবং উনি কনজারভেটিভ পার্টির কনফারেন্সে উনি বলছিল যে আমি যে ঋষি সুনাক ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়েছি, এটা এখন ম্যাটার করে না যে ব্রিটেন এতই প্রগ্রেস হয়েছে, এত এমপি মন্ত্রী এখন হচ্ছে সাউথ এশিয়ান বা আফ্রিকান বা আপনার অন্যান্য কমিউনিটি থেকে, এখন ব্রিটেনের ক্ষেত্রে সেটা আর ম্যাটারই করে না। বিকজ এথনিক মাইনরিটিরা যারা, এদের 3rd জেনারেশন চলছে, 4th জেনারেশন চলছে। বাংলাদেশিরা তো যারা প্রথম গিয়েছে ব্রিটেনে, তারা তো বহু বছর আগে গিয়েছে, এখন 4th বা 5th জেনারেশন চলছে। এই 4th, 5th জেনারেশনে এসে আমাদের অ্যাচিভমেন্টটা কি, এটা কিন্তু বোঝা যাচ্ছে আমাদের এই যে লোকাল ইলেকশনে যে এতগুলো কাউন্সিলর জিতলো, আমাদের যে অনেকগুলো ব্রিটিশ বাংলাদেশি এমপি আছে, আমাদের মেয়র আছে, আমাদের আপনার ব্যবসা বলেন, আমাদের কালচার বলেন, আমাদের একাডেমিয়া বলেন, সকল সেক্টরে কিন্তু বাংলাদেশের এখন ভালো করছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ব্রিটেনের একটা মেইন স্ট্রিম আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কিন্তু হয়েছে একজন ব্রিটিশ বাংলাদেশি, প্রফেসর ওসামা, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের উনি কিন্তু ভাইস চ্যান্সেলর হয়েছে। এটা কিন্তু আপনার ছোটোখাটো কথা না, অনেক বড়। উনি কিন্তু হি ওয়াজ ব্রন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। উনি বাংলাদেশ থেকে কিন্তু ব্রিটেনে গিয়েছে, পড়ালেখা কমপ্লিট করে উনি হয়তোবা ওইখানে মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, দেন উনি ইউনিভার্সিটির লেকচারার হয়েছে, আস্তে আস্তে প্রমোশন পেয়ে উনি প্রফেসর হয়েছে। উনি রিসেন্টলি অ্যাস্টন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিল। এখন উনি আপনার
ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের উনি কিন্তু ভাইস চ্যান্সেলর হয়েছে। এইটা কিন্তু আমি মনে করি বাংলাদেশি কমিউনিটি যে প্রত্যেকটা সেক্টরে ভালো করছে তারই একটা রিফ্লেকশন। এবং পাবলিক সার্ভিসগুলোতেও ন্যাশনাল হেলথ সার্ভিস আপনি বলেন, আইন পেশায় বলেন, এই যে ব্যারিস্টার সৈয়দ রোমান সাহেবের মতন যারা সিনিয়র আইনজীবী আছেন ওনারাও কিন্তু খুব ভালো করছে। তো আমি আমার কাছে মনে হয় যে আমি আমার দেশ সম্পর্কে, আমার কমিউনিটি সম্পর্কে যারা ব্রিটেনে আছে আমি খুব প্রাউড ফিল করি, এবং ওনারা আরও ভালো করবে, আরও সামনে এগিয়ে যাবে, আমি সেটাই মনে করি। প্রবাসী এবং ডক্টর আদনান পাভেল, তিনিও যুক্তরাজ্য প্রবাসী। আমি এখন ব্যারিস্টার সৈয়দ রুম্মান আপনার কাছে একটু আসতে চাচ্ছি, আপনার কাছে জানতে চাচ্ছি এই যে স্থানীয় সরকার অর্থাৎ কাউন্সিল যে নির্বাচিত হলো, অনেকেই নির্বাচিত হয়েছেন, সার্বিক রাজনীতিতে কতখানি প্রভাব ফেলবে অথবা ফেলতে পারবে কিনা, যেটা ব্রিটেনের সার্বিক রাজনীতি অর্থাৎ মূলধারার যে রাজনীতির কথা আমরা বলছি, মূলধারার যে পলিটিক্সটা সেখানে চলে, সেখানে কতখানি গুরুত্ব রাখবে? এটি একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে এবং অলরেডি ফেলেছে। এইবার যে আসলে অনেক এই যে বললাম যে 80 কাউন্সিলর্স এবং 2 জন এক্সিকিউটিভ মেয়র্স ইলেক্টেড হয়েছেন, এবং এটা কিন্তু আজকের গল্প না। এটি আমি একটু আগে বলেছিলাম যে লুৎফুর রহমান যখন ফার্স্ট টাইম এক্সিকিউটিভ মেয়র ইলেক্টেড হলেন, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা পাওয়া ছিল। যখন এমপি রোশনা আলী ফার্স্ট টাইম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ফার্স্ট টাইম ইলেক্টেড হলেন এমপি হিসেবে, সেটি কিন্তু আমাদেরকে নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করেছে, এবং তারই একটা আপনার আউটকাম হিসেবে আমরা এইবারের যে ইলেকশন সেটিকে আমরা দেখতে পেয়েছি। এবং আমি এক্স্যাক্টলি নাম্বার বলতে পারবো না এই মুহূর্তে, লার্জ নাম্বার অফ বাংলাদেশি, অনেক বড় সংখ্যক, মানে এই প্রথমে এত বড় সংখ্যক নির্বাচিত হলেন স্থানীয় সরকারে, বড় সংখ্যক ইলেক্টেড হয়েছেন, এবং অনেক অনেক কিন্তু ক্যান্ডিডেটস ছিলেন, বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ক্যান্ডিডেট ছিলেন। আমি নাম্বারটা আপনাকে বলতে এই মুহূর্তে আমি পারছি না, কিন্তু এই যে অনেক ক্যান্ডিডেটস, এটি কিন্তু প্রত্যেকটা জায়গায়, মোটামুটি অনেক জায়গায় এটি কিন্তু আসলে বিশাল একটি পাওয়া। এবং পূর্ব লন্ডনের কথা বললে আপনার প্রতিটা পাড়া থেকে দেখা গেছে যে প্রচুর সংখ্যক আপনার ক্যান্ডিডেটস ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। এটি কিন্তু আসলে ইন্সপায়ার করেছে যারা ইলেক্টেড হতে পারেননি। হয়তো সবাই তো আসলে আপনার উইন করতে পারে না, কারণ কাউকে না কাউকে তো আসলে জিততে হবে, কিন্তু যারা উইন করতে পারেন তারা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে গেছেন। যেমন গতকালকেও আমি 2 জনের সাথে আমি মিট করেছি, এবং দে কুড নট উইন, কিন্তু যে ইম্প্যাক্টটা সেটি হচ্ছে তারা দে আর সিইং এ ব্রাইট ফিউচার, এবং তারা বলছে যে আরো মানুষকে ইন্সপায়ার করতে, আরো বাংলাদেশিরা যাতে পলিটিক্সে আসে। এবং আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে এই যে লার্জ নাম্বার অফ কাউন্সিলর্স ইলেক্টেড হওয়া এবং লার্জ নাম্বার অফ বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা ইলেকশনে পার্টিসিপেট করা, এটি ভবিষ্যতে আমাদের এই নাম্বারটাকে আরো বাড়িয়ে দিবে। এবং যেমন করে আমাদের প্রতিটা সেক্টরে, যেভাবে ডক্টর আদনান পাভেল বলেছেন যে প্রতিটা সেক্টরে কিন্তু আমাদের বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু আসলে এগিয়ে গেছেন এবং আরো যাবেন। এবং এই আজকের এই ইলেকশনটা কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে একটা বিশাল ভূমিকা রাখবে। এবং আমার কাছে মনে হয় যেমন আমাদের এই বর্তমানে আমাদের লন্ডনে মেয়র আছেন সাদিক খান, উনি পাকিস্তানি বংশোদ্ভূত, কিন্তু আমার কাছে মনে হয় সেদিন আর দূরে নয় হয়তো আমি এটাতে বিস্মিত হব না যে কোনোদিন হয়তো লন্ডনের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত কেউ হতে পারেন, এবং ইউকের প্রাইম মিনিস্টারও বাংলাদেশি বংশোদ্ভূত কেউ হতে পারেন। আমি সেটাতে বিস্মিত হব না, এবং এটি কিন্তু আজকের যে ঘটনা সেটি কিন্তু ভবিষ্যতের সেই সূচনা। সো আমি অনেক আশাবাদী এই ব্যাপারে, এবং প্রত্যেকটা জায়গায় আজকে যেমন ডক্টর আদনান পাভেল বললেন যে আমাদের প্রথম ভাইস চ্যান্সেলর আমরা পেয়েছি বাংলাদেশি বংশোদ্ভূত, তো এটি কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার, এবং এভাবে কিন্তু আসলে এগিয়ে যাবে, এবং ভবিষ্যতে আমরা সেই জায়গাটাতে পৌঁছাবো যেখানে একদিন ব্রিটেনের প্রাইম মিনিস্টার হবে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ। ব্যারিস্টার রুম্মান, আপনি বারবার বলছিলেন যে লুৎফর রহমান সহ কয়েকজন পুনর্নির্বাচিত হয়েছেন। আমিও দেখতে যে ফরহাদ হোসেন সহ এবং লুৎফর রহমান সহ তারা যদিও একই দল থেকে না, ভিন্ন ভিন্ন দল থেকে তারা পুনর্নির্বাচিত হয়েছেন, অর্থাৎ একাধিকবার। আপনি বললেন যে লুৎফর রহমান 4 বার নির্বাচিত হয়েছেন। এই যে জনপ্রিয়তা, বিদেশের মাটিতে তারা অন্য দেশের বংশোদ্ভূত হয়ে জনপ্রিয়তা ধরে রাখার যে বিষয়টি, এটা আসলে কিভাবে সম্ভব, এবং মানে কিভাবে তারা এই যে বারবার নির্বাচিত হচ্ছেন, তাদের এই
জনপ্রিয়তা ধরে রেখেছেন? এটি কিন্তু আসলে পুনর্নির্বাচিত হওয়া, এটি আমরা সাধারণভাবেই এটা বুঝি। পুনর্নির্বাচিত হওয়া মানেই হলো যে আপনি যে ম্যান্ডেটটি দিয়েছিলেন আপনি বিগত ইলেকশনে, সেই ম্যান্ডেটটি আপনি ফুলফিল করেছেন। যদি ফুলফিল আপনি না করতে পারেন তাহলে কিন্তু পাবলিক উইল নট রি-ইলেক্ট ইউ। সো হি ওয়াজ লুথর রহমানের কথা যদি বলেন, আমার কাছে মনে হয়, আমি যদি খোলা দৃষ্টিতে আমি বলি, তাহলে যে উনি যে ম্যান্ডেটটি দিয়েছিলেন বিগত 3 বার, সেই ম্যান্ডেটগুলো উনি ফুলফিল করেছিলেন। এই কারণেই পাবলিক উনাকে রি-ইলেক্ট করেছে এবং তারা মনে করে, তারা বিশ্বাস রেখেছে উনার উপরে যে উনি কিংবা উনার ক্যাবিনেট কিংবা উনার সাথে যারা ছিলেন তারা হয়তো আবার পাবলিককে ট্রুলি, লোকাল রেসিডেন্টকে ট্রুলি রিপ্রেজেন্ট করতে পারবেন। কারণ যদি আপনি ইলেকশন এমন একটা জায়গা, ইলেকশন হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আপনাকে পাবলিক ম্যান্ডেট দিবে কি দিবে না সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন, এবং আপনার বিগত দিনের কাজ কি পাবলিক পছন্দ করেছে কি করেছে না সেটি কিন্তু আপনি একটা তার সিওরিটিটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইলেকশনের মাধ্যমে। এই কারণেই ইলেকশন কিংবা ডেমোক্রেটিক যে প্রসেসটা আছে সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে আপনার দেখা যাবে যে যারা ইলেক্টেড হন তাদের কিন্তু যেই টার্মটার জন্য তারা ইলেক্টেড হন এবং সেই টার্মে তারা যে ম্যান্ডেটগুলো দেন সেগুলো কিন্তু তাদের ফুলফিল করা লাগে। যদিও পুরোটা হয়তো হয় না অনেক সময়, কিন্তু লার্জলি তারা যদি না করতে পারেন তাহলে সেটি সম্ভব না। তো এটি প্রমাণ করে যে উনার শুধুমাত্র যে জনপ্রিয়তা সেটি না, কিন্তু এজ এ মেয়র হি ওয়াজ সাকসেসফুল, or successfully he delivered his mandate. সো এই কারণে পাবলিক আবার ওনাকে রি-ইলেক্ট করেছে। এবং এটি কিন্তু শুধু যে উনার ক্ষেত্রে সেটি না, অন্যান্য কাউন্সিলর যারা আছেন, অন্যান্য ক্যান্ডিডেট যারা আছেন রি-ইলেক্টেড হয়েছেন, তাদের সবার ক্ষেত্রে কিন্তু একই জিনিস, একইভাবে কাজ করে। তো এটি আপনার এটি হচ্ছে ইলেকশন হচ্ছে একটি মাপকাঠি, এবং রি-ইলেক্টেড হওয়াটা সেই মাপকাঠিটার একটা পরিচয়। যাক, উত্তরে গেছে আপনি বলতে যাচ্ছেন। আমি একটু আদনান পাভেল আপনার কাছে ফিরে আসতে চাই। সেটা হচ্ছে যে এই যে কাউন্সিলগুলোতে নির্বাচিত হলেন বাংলাদেশিরা, এই কাউন্সিলগুলোর কাজের পরিধি কী, এবং যারা নির্বাচিত হলেন তারা বাংলাদেশি কমিউনিটির জন্য কী ধরনের প্রভাব রাখতে পারে, কী ধরনের ইতিবাচক কাজ করতে পারে, সেই বিষয়গুলো যদি। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। আমি জাস্ট একটা জিনিস একটু অ্যামেন্ড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লুথুর রহমান সাহেব, জনাব লুথুর রহমান সাহেব টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র হিসেবে আবারও জিতেছে। এটা আই থিঙ্ক ওনার 4th টাইম। বাট নিউহাম কাউন্সিলর জনাব ফরহাদ হোসেন, উনি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম উনি জিতেছেন। বাট এর আগেও ওখানে কি এই প্রথম কোনো বাংলাদেশি জিতলেন নাকি আগে কোনো বাংলাদেশি? নিউহামে এর আগে কোনো বাংলাদেশি এক্সিকিউটিভ মেয়র হিসেবে জিতেনি। আচ্ছা, আমি বলছিলাম যে ইস্ট লন্ডনে কিন্তু ভালো একটা বাঙালি কমিউনিটি আছে, এবং আমরা জানি যে বাঙালি কমিউনিটির মাঝে, এথনিক মাইনরিটির মাঝে, শুধু লন্ডনে না, বার্মিংহাম, ম্যানচেস্টার, আরও বড় বড় শহর যেগুলো আছে সেখানে কিন্তু হিস্ট্রিক্যালি, ট্রেডিশনালি কিন্তু লেবার পার্টি একটু বেশি জনপ্রিয়। কারণ আমরা জানি যে অভিবাসী বান্ধব, যদিও এখন এতটা অভিবাসী বান্ধব না, কিন্তু একটা সময় কিন্তু লেবার পার্টি অভিবাসী বান্ধব ছিল। এই জন্যই কিন্তু অভিবাসীদের কিন্তু লেবার পার্টির প্রতি একটা সফট কর্নার হয়তো বা আগে কাজ করতো। কিন্তু আমরা কনজারভেটিভ পার্টি, লিবারাল ডেমোক্রেট, গ্রিন পার্টি, এইসব দলগুলোতেও কিন্তু প্রচুর বাংলাদেশিরা বা যারা এথনিক মাইনরিটি আছে তাদেরও কিন্তু ওইসব দলগুলোর সাথেও কিন্তু পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে। আপনার প্রশ্নটার উত্তর, আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি বলছিলাম এর আগে যে ব্রিটেনের ডেমোক্রেসি, ব্রিটেনের পলিটিক্স কোয়াইট ওয়েল অ্যাডভান্স। অনেকে তো বলে যে হাউস অফ কমন্স, ব্রিটেনের যে হাউস অফ কমন্স সেটা হচ্ছে মাদার অফ অল পার্লামেন্ট, যদিও সেটা নিয়ে হিস্ট্রিক্যাল কিছু দ্বিমত আছে। তো ব্রিটেনে কিন্তু আমরা জানি যে লোকাল কাউন্সিলের অনেক পাওয়ার, পাবলিক সার্ভিস যেগুলো আছে, আপনার বাসার সামনে যে বিন আছে সেই বিনটা কখন কালেক্ট করবে, আপনার যে লোকাল পার্ক আছে সেই পার্কটা মেনটেন করা, আপনার যে স্ট্রিট লাইট আছে সেগুলোকে মেনটেন করা, লোকাল ল এনফোর্সমেন্ট, এগুলো সব কিছু কিন্তু কন্ট্রোল হয় লোকাল ল, মানে অ্যাবসলিউটলি
লোকাল ল এনফোর্সমেন্ট যেটা, সেটাও কিন্তু কন্ট্রোল হয় লোকাল কাউন্সিলের মাধ্যমে। সেখানে কিন্তু এই আপনার আলটিমেটলি আপনি ফেডারেল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা আপনার লোকাল গভর্নমেন্টের দায়িত্বটা কি, যে ওই এলাকাতে যেই যারা জনগণ যারা বসবাস করে তাদের লাইফটা যেন ভালো হয়, এবং পাবলিক সার্ভিসটা যত দ্রুত, যত এফিশিয়েন্টলি, যত লেস ব্যুরোক্রেটিক ওয়ে আপনার জনগণের কাছে পৌঁছাবে, সেটাই তো বেটার। এই জন্য কিন্তু ব্রিটেনের এবং অ্যাডভান্স ডেমোক্রেসি যেসব দেশগুলো আছে তাদের লোকাল গভর্নমেন্ট কিন্তু অনেক স্ট্রং। রাস্তাঘাট আপনার ধরেন কোনো কারণে একটা রাস্তাঘাট নষ্ট হয়েছে, রাস্তায় কোনো কারণে একটু গর্ত হয়েছে, এইটাকে আপনার ঠিক করা, আপনার যে লোকাল বিজনেস যে তাদেরকে লাইসেন্সিং যে ইস্যুগুলো আছে, স্ট্রিট ক্লিনিংয়ের ব্যাপার, স্ট্রিট লাইটিং, পার্ক, লোকাল লাইব্রেরি, এগুলো কিন্তু সব কিছু কন্ট্রোল হয় আপনার লোকাল কাউন্সিলের মাধ্যমে। এখন পুলিশ ল এনফোর্সমেন্ট যেটা, তারা কিন্তু সবসময় কনস্ট্যান্টলি লোকাল অথরিটির সাথে কিন্তু তারা একটা সবসময় একটা কোঅর্ডিনেশন রাখে, একটা লিয়াজন রাখে। কারণ কি, আলটিমেটলি যারা অ্যাডভান্স ডেমোক্রেসি, যারা আপনার অ্যাডভান্স ইকোনমি, যারা ওইসব দেশগুলো কিন্তু চেষ্টা করে যে জনগণের কাছে কিভাবে অতি দ্রুত এক্সেলেন্ট একটা পাবলিক সার্ভিস পৌঁছাবে। এখন সব কিছু যদি সেন্ট্রাল গভর্নমেন্টের উপর নির্ভর করতে হয়, তখন তো জনগণের যেই আপনার নাগরিক যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পেতে তো অনেক ব্যাগ হবে। সো আমি মনে করি ব্রিটেনের লোকাল কাউন্সিলগুলোর অনেক ফাংশন আছে, অনেক অ্যাক্টিভিটি আছে। যারা কাউন্সিলর ইলেক্টেড হয়েছে তাদেরকে আবারও শুভেচ্ছা। এবং ইলেকশনে জেতাটা অনেক সময় সহজ হতে পারে, কঠিন আমি বলবো না যে সহজ, কিন্তু আমি মনে করি ইলেকশনে জেতার থেকে আপনি লোকজনকে যে প্রমিস করেছিলেন সেগুলো আপনি ডেলিভার করতে পারছেন কিনা, সেটা কিন্তু আরও বেশি গুরুত্ব বহন করে। এখন আপনি একটা এলাকায় আপনি ইলেকশনে জিতলেন, আপনি বললেন এটা করবেন সেটা করবেন, কিন্তু দেখা গেল আপনি জনগণের যে ডিমান্ড, যে এক্সপেকটেশন, সেগুলো ফুলফিল করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে আপনি ইলেকশনে নাও জিততে পারেন। আর আপনি যে বলেছেন যে আপনি আপনার এই ম্যান্ডেটের এই জিনিসগুলো আপনি করবেন, আপনি যদি সেগুলো ফুলফিল করতে না পারেন, তখন কিন্তু আপনার রাজনৈতিক পলিটিক্যাল ক্যারিয়ারের উপরও কিন্তু একটা বড় ধরনের প্রভাব আসতে পারে। তো ব্রিটেনের লোকাল কাউন্সিলের অনেক ফাংশন আছে। যারা লোকাল কাউন্সিলর হিসেবে, এক্সিকিউটিভ মেয়র হিসেবে জিতেছে, তাদের কর্মপরিধি অনেক বেশি। বড় পোস্ট এক্সিকিউটিভ, জি, এক্সিকিউটিভ মেয়র। কিন্তু ব্রিটেনের আমরা তো জানি যে ব্রিটেনের 4টা দেশ আছে। এই 4টা দেশের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের ফাংশনিংটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। অনেক কাউন্সিল আছে যেখানে এক্সিকিউটিভ মেয়র থাকে, অনেক কাউন্সিল আছে সেখানে এক্সিকিউটিভ মেয়র থাকে না, সেখানে প্যানেল মেয়র থাকে। তখন প্রত্যেকটা ধরেন লেটস সে ফর এক্সাম্পল আমি বলছিলাম আপনাকে যে স্ট্রিট লাইটিং, সেটার জন্য হয়তোবা একজন সিনিয়র কাউন্সিলরের কিছু দায়িত্ব থাকতে পারে, একটা কমিটি থাকবে। তো এইরকম বিভিন্ন ধরনের কমিটি থাকে, বিভিন্ন ধরনের প্যানেল থাকে, বাট লোকাল কাউন্সিলের সর্বোপরি অনেক দায়িত্ব আছে। আদম আপনার কাছে আসবো। সৈয়দ রুম্মান, আপনি নিশ্চয়ই আছেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যুক্তরাজ্য প্রবাসী, সেখানে স্থানীয় সরকার নির্বাচন দেখছেন, আবার বাংলাদেশেও নির্বাচন দেখে থাকেন। আমাদের স্থানীয় সরকার নির্বাচন আমরা সাধারণত দেখি যে নানান ধরনের অনিয়ম হয়ে থাকে বা অনেক ধরনের প্রভাব বিস্তার করার বিষয় থাকে। সেখানে কি ধরনের বিষয় আসলে লক্ষ্য করেছেন স্থানীয় সরকারে? ধন্যবাদ। আসলে প্রশ্নটা অনেক ট্রিকি একটা প্রশ্ন, কারণ এটা আসলে আনসার দেওয়াটা আসলে ডিফিকাল্ট। কারণ হলো, যদি সোজা কথা আপনার সিম্পলি বলি, এইখানে ইলেকশনের প্রসেসটা ফেয়ার, কম্পারেটিভলি এটা ডেমোক্রেটিক যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনার ফেয়ারার দেন আই উড সে এনিওয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড। আপনার ইলেকশনের দিন আপনার কিংবা আপনার ক্যাম্পেইনের যে আমি যদি শুরু করি যে নমিনেশন থেকে শুরু করে এবং ক্যাম্পেইনিং, সেই পুরোটা প্রসেসটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং সেই প্রসেসটার মধ্যে আপনার একজন ক্যান্ডিডেট কত টাকা খরচ করতে পারবেন, একজন ক্যান্ডিডেট কিভাবে যদি কোনো দল থেকে নির্বাচিত হন তো তখন কিভাবে ফলস প্রমিস করবেন না, কিভাবে একজন ভোটারের কাছে যাবেন এবং ভোটারকে কিভাবে উনি কথা বলবেন, কিভাবে সেটি যাতে কোনো রেশিয়াল অ্যাটাক না হয়। তো এই ধরনের অনেক কিছু বিষয় আছে।
তো এগুলো সবকিছু আসলে মেনটেন করে করা হয়, এবং গায়ের জোরে যে আপনি ভোট নিয়ে নিবেন আপনি সেটিও কিন্তু না। আপনি এখন আপনার বাজেটের চেয়ে আপনি বেশি খরচ করবেন সেটিও কিন্তু না। তো এবং ইলেকশনের যে দিনটা সেই দিনে আপনার এইখানে যে পোলিং স্টেশনে যারা থাকে তারা তারা এখানে দে আর এমপ্লয়েড এবং দে আর ক্যারিং আউট দেয়ার রোল যে ব্যারিস্টার রুম্মান, আমরা বুঝতে এখানে পেরেছি সব ধরনের আচরণবিধি পালন করেই নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে স্থানীয় সরকারে। আচরণবিধি পালন করে করতে হয়, যেটা হয়তোবা বাংলাদেশে এটি সমস্যা অনেক ক্ষেত্রেই হয়। জি, আমরা আশা করব বাংলাদেশ সেরকম হবে। ব্যারিস্টার রুম্মান, আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, চমৎকার আলোচনার জন্য। আশা করছি পরবর্তীতে আপনাকে আবারও কোন এক পর্বে আমরা আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন। এবং ডক্টর আদনান পাভেল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। আমরা আসলে শেষ দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের পর্বটি শেষ করব, তবে আমরা শেষ করব একটি প্রতিবেদনের মাধ্যমে। আমাদের লেবাননের প্রতিবেদনটি, লেবাননে অনেকেই অনিয়মিত হয়ে পড়েছেন এবং আপনারা জানেন যে ইসরায়েলের বর্বর হামলায় সেখানে আমাদের বাংলাদেশিরাও নিহত হয়েছেন, কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন। এরই প্রেক্ষিতে যারা অনিয়মিত হয়েছেন লেবানন সরকার তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে এবং যারা দেশে ফিরে আসতে চায় তাদের সেই সুযোগটি দিয়েছে। এর মধ্যে প্রায় 300-র মতো তালিকাবদ্ধ হয়েছে দূতাবাসে, তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। সেই বিষয়টি নিয়ে প্রতিবেদন দেখার মধ্যে দিয়ে আমাদের আজকের পর্বটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।